মাঝে মাঝে জীবন আমাদের এমন এক পর্যায়ে নিয়ে চলে আসে যখন গন্তব্য নয়, সফরটাই মনে হয় আরাধনা। সমুদ্রতল থেকে হাজারো ফিট উচ্চতায় বরফ ঢাকা পাহাড়েরই মাঝে আছে এক ধাম, নারায়ণ দেবের বাসস্থান। হে বদ্রীনাথ, তোমায় শত কোটি প্রণাম। সত্যি বলতে ভগবান আছে কিনা নেই এটা তর্ক সাপেক্ষ, তবে কোথাও গিয়ে একটা শুভ শক্তি যেন কাজ করেই চলেছে অনবরত, যেটা চোখে না দেখা গেলেও অনুভব করতে পেরেছি এই 4 ধামের যাত্রাতে। আর আমার কাছেই এটা হচ্ছে ভগবানের মতো। নমস্কার, আমার নাম অর্ঘ্য আর আপনারা দেখছেন অর্ঘ্য ব্লগস। আজ তোমাদের নিয়ে যাই বদ্রীনাথ ধামে। আজ আমাদের বেরোতে হয়ে গেছিল একটু লেট। কেদারনাথের 22-22-44 কিলোমিটারের ধকলটা কিন্তু মারাত্মক, এবং তার রেশ পড়েছে সারা শরীরে। যাবার পথে পরে গুপ্তকাশী, খিদেও পেয়েছে। দুটো কাজ একবারে সেরে নেওয়া যেতেই পারে, তাই না? শুনুন, খালি পেটে ভগবানকে ডাকা যায় না, বুঝতে পেরেছেন? স্বয়ং রামকৃষ্ণ বলে গেছেন, খালি পেটে ভক্তি ধর্ম আরাধনা হয় না মায়ের বাবার। যাই হোক, খেয়ে বাবার কাছে যাচ্ছে। ও মাই গড। দিনের ব্রাঞ্চটা সেরেই পালা ঘুরে দেখার গুপ্তকাশী। গুপ্তকাশী নামটা একদমই ঠিক। এই কেদারনাথ ওঠার সময় গল্পটা পড়েছিলাম। যুদ্ধ জেতার শেষে মহাদেবের কাছে পাণ্ডবরা গেলেও মুখ ফিরে নেয় কিন্তু মহাদেব। নন্দী রূপে ছদ্মবেশ ধারণ করে চলে আসে এই গুপ্তকাশীতে থাকতে। কেদারনাথ উঠে ক্যামেরা ধরে বলার ক্ষমতাটা লোপ পেয়েছে। একটা খুব সিম্পল মন্দির, আর বলা যেতে পারে কাশী বিশ্বনাথের একটা মিনিয়েচার ফর্ম। আর তার পাশেই তার ভৈরব, সামনে একটা কুণ্ড যেটার নাম মণিকর্ণিকা, আর দুটো উৎসস্থল থেকে সেখানে অনবরত জল বয়ে চলেছে। একটাকে বলা হয় গঙ্গা ও অন্যটাকে বলা হয় যমুনা। আবার খানিকটা টেরাবেঁকা রাস্তা, গাড়ি পৌঁছালো চোপতা, উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড বলেও যা পরিচিত। এখান থেকেই আবার চন্দ্রশিলা আর তুঙ্গনাথে ট্রেকও হয়, তবে সেটা এইবারের জন্য তোলাই থাক। এর পরের বারও তো উত্তরাখণ্ড আসতে হবে। কিন্তু সেটা হয়তো মহাদেবের পছন্দ ছিল না। ব্যাস, উনি আমাদের দাঁড় করিয়ে দিলেন জ্যামে। এটাই হচ্ছে চন্দ্রশিলা তুঙ্গনাথের স্টার্টিং পয়েন্ট। সব দেখতে পাচ্ছ, আমার চারিপাশে সব পার্কিং হয়ে আছে, আর ঠিক মেঘের মধ্যে ঢুকে আছি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে হায়েস্ট মন্দির, মানে জ্যোতির্লিঙ্গ নয় কিন্তু মন্দির, ঠিক আছে? অসাধারণ চারিদিকটা, দৃশ্যটা অসাধারণ। জাস্ট এটাকে বলা, আচ্ছা সৈকত, এটাকে কি বলা হয়? মিনি সুইজারল্যান্ড। কিন্তু এইটাকে বলে মিনি সুইজারল্যান্ড। বরফ পড়ে থাকলে সুইজারল্যান্ডের মধ্যে দেখতে লাগে, গ্রিন হলো সুইজারল্যান্ড। আর দেশে অনেকগুলো মিনি সুইজারল্যান্ড আছে সব জায়গাতে, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, যেখানে যেখানে সম্ভব। কিন্তু বেঙ্গলি তো, সেই ফাঁকে লিকার চা, চিড়ে ভাজা আর বন্ধুগুলোর সাথে আড্ডা। বুঝতেই পারিনি কি করে ঘন্টা 3 হয়ে গেছিল পার। জ্যাম ছাড়ার পরে রিয়েলাইজ করি আরও অনেকক্ষণ জ্যামে ফেঁসে থাকতে হতো আমাদের। কিন্তু হয়তো আমরা কোথাও গিয়ে লাকি, তাই তাড়াতাড়ি যাচ্ছি এখান থেকে পেরিয়ে। কিন্তু কথা রইল, কোনো একদিন নিশ্চয়ই আসবো চন্দ্রশিলা আর তুঙ্গনাথ দেখতে। প্রায় আমরা আজ 227 কিলোমিটার কভার করছি, কেদারনাথ থেকে বদ্রীনাথ। আর যতই আমরা যোশীমঠের দিকে পৌঁছাচ্ছি, ঠিক ততই পরিবর্তন হচ্ছে চারিদিকের প্রকৃতি, যেটা আরো রুক্ষ থেকে রুক্ষতর হয়ে উঠছে। বদ্রীনাথ এখনো 120 কিলোমিটার দূরে আসবে, কিন্তু এটা উত্তরাখণ্ডের রাস্তাগুলোর মধ্যে সব থেকে ডেডলি রাস্তা। এখানে ল্যান্ডস্লাইড এবং পাথর পড়াটা খুবই কমন।
আর মনে সংকোচও তৈরি হচ্ছে এটা নিয়ে যে কি হয়। সত্যি বলছি, এই 4 ধাম ট্রিপে এসে যে ভয়টা পাইনি এতদিন, সেই ভয়টা যেন মাথার পেছন দিকে খুব আস্তে আস্তে দানা বাঁধছে। পৌঁছালাম যোশীমঠ। বেলা গড়িয়ে সন্ধে নেমেছে আবার, তবে এখনো বাকি কিলোমিটার 25 মতন। এই 25 কিলোমিটার যেন জীবনের সব থেকে রোমাঞ্চকর এবং লোমহর্ষকর সাক্ষী হয়ে থাকবে সারা জীবন। এখনো কিছু ফাটেনি। নমস্কার। ভেবেছিলাম যে আর ভিডিও করবো না, শরীরটা একটুখানি খারাপ ছিল, কিন্তু ভিডিও না করে আর পারলাম না। এই 4টে ধাম আমরা ভিজিট করছি। এই 4টে ধামের মধ্যে আমার মনে হয়, সবারই তাই মনে হয়, যে 4 নম্বর ধাম বদ্রীনাথ হচ্ছে সব থেকে এক্সট্রিম। কারণ আমরা কত কিছুর মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছি। রাস্তায় আমরা ঠিক আসার হয়তো কিছুক্ষণ আগে হয়তো পাথর পড়েছে, সেই পাথরগুলো ওই জেসিবি দিয়ে খোঁড়াখুড়ি চলছে। মানে এই যে এক্সপিরিয়েন্সটা, এটা সামনাসামনি ফেস টু ফেস না হলে এই যে ভয়টা, এইটা অনুভব করা কিন্তু যাবে না। আমি জানি না আমি এই ভিডিওতে আমি কতটা এই জিনিসটাকে আমি ডেলিভার করতে পারছি, কিন্তু যা রাস্তা, যা পরিবেশ, তো এখানে সব রাস্তাগুলো হচ্ছে বিয়ারোর রাস্তা। তা এখানে বিয়ারোর রাস্তা বলে এখনো যাচ্ছি। এইসব রাস্তা যদি বিয়ারো না বানায়, ঠিক আছে, তাহলে এইসব রাস্তা মানে ইম্পসিবল বানানো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে কেদারনাথ তো আমরা হেঁটে উঠেছি, হেঁটে নেমেছি। হ্যাঁ, কেদারনাথ এক্সট্রিম, কিন্তু বদ্রীনাথের মতন এতটা এক্সট্রিম আমরা কিন্তু দেখিনি এখন। মানে রাস্তা কিছুক্ষণ কিন্তু খুব ভালো, নো ডাউট খুব ভালো, কিন্তু মাঝে মাঝে এমন ক্লিফের সাইড দিয়ে রাস্তা, সেই জায়গা দিয়ে গাড়িগুলো যখন পেরোচ্ছে সবারই ভয় লাগছে। এবার যে হোটেলটা ঠিক করা হয়েছে খুবই ভালো হোটেল, এবার দেখা যাক কালকে সকালবেলাতে কেমন কি হচ্ছে কি না হচ্ছে। আর যা করে উপরওয়ালা, যদি হওয়ার হয় নিশ্চয়ই হবে ভালো করে, আর যদি মনে হয় না, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো সব কটাকেই শেষ করে দিতে হবে, কোনো অসুবিধার কিছু নয়। এটাই হচ্ছে জীবনের কি বলবো রোমাঞ্চ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। টিল দেন বাই বাই, হরে কৃষ্ণ। তো ফাইনালি আমরা বদ্রীনাথ এসে পৌঁছালাম, ঠিক আছে। গা ছমছমে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল, তো ঠিক মনে হচ্ছিল যে কোথাও কিছু নেই, তাই না বলো? মানে একটা রোমাঞ্চ মেশানো, একটা ভয়ের একটা পরিবেশ। কেদারনাথ আলাদা রকম ফিল দেয়, আর বদ্রীনাথ আমরা এখনো যদিও মন্দিরে যাইনি। হ্যাঁ, এই একটা জার্নির একটা রিয়েল একটা অভিজ্ঞতা। মানে দূর থেকে বদ্রীনাথ ধামটাকে দেখে মনে হচ্ছে সত্যি মানে যেন নারায়ণের দেশে ঢুকছি, মানে নারায়ণের বাড়িতে যাচ্ছি আমরা। এত সুন্দর, এত অলৌকিক কিছু না হলে রাতে মানে বদ্রীনাথের যে একটা শহর, তো মানে এখান থেকে যে লাইটটা লিক হচ্ছে দূর থেকে, পাহাড় থেকে ওই লাইটটা লিক হয়ে পাহাড় থেকে পুরো পাহাড়টাকে পিছন থেকে হাইলাইট করছে, তার মধ্যে মেঘ ভাসছে, যা অপূর্ব লাগছে। তার মধ্যে পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, মানে এই দৃশ্য মানে আপনারা যদি নিজে না চোখে দেখেন, মানে অপূর্ব। গাড়ি পার্কিং হ্যাঁ বাতা রে, সত্যি অপূর্ব, তাই না? অপূর্ব না, রোমাঞ্চকর। অবশ্যই অবশ্যই। পেছনের দুজন আমাদের কেমন লাগলো তোমাদের? আমার কিন্তু হেভি ভয় লেগেছে। যাই হোক, ফাইনালি পৌঁছালাম। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এটা, মন্দিরের দর্শনটা কিন্তু এক ঝলকের জন্য পেলাম, তাই না? বেধড়ক পেয়েছি ভয়, সেটা নিশ্চয়ই চোখে দেখে পেরেছ বুঝতে। তবে বদ্রীনাথ পৌঁছে যেন মনে এক অন্যরকম প্রসন্নতা। ডিরেক্টলি পৌঁছালাম হোমস্টেতে, আর সেখানে গিয়ে রিয়েলাইজ করলাম, ওরে বাপরে বাপ, পাশেই তো তিনি বসে করছে ধ্যান, মন্দিরের একবারে পাশেই। ভাবলেও যেন কেমন গাটা কাঁটা দিয়ে ওঠে এখন। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমরা আজকে সকালবেলায় রওনা দিয়েছিলাম সীতাপুর থেকে বদ্রীনাথ আসবো বলে। অনেকখানি রাস্তা, আর আমার শরীরটাও ভালো ছিল না, তাই ভিডিও আর করিনি। কিন্তু একটা কথা বলবো তোমাদেরকে, এই জায়গাতে যদি আসতে চাও, যদি স্বয়ং নারায়ণ যদি না চাই, তাহলে তুমি কিন্তু আসতে পারবে না। জায়গাটা এতটা এক্সট্রিম, এই 4টে ধামের মধ্যে এই ধামটি লাস্ট ধাম, চতুর্থ ধাম, মানে স্বয়ং ভগবান না চাইলে তুমি আসতে পারবে না, ঠিক আছে? তো রাস্তা দিয়ে যখন আসছি তখন দেখছি গা ছমছমে রাস্তা, কোথাও কিছু নেই, একদম সেই মানে
কি বলবো, সেই ইন্ডিয়ান বর্ডার রোডসের অর্গানাইজেশনের তাদের রাস্তা ঘন ঘন তারা তোমার কি বলে পাথর বোল্ডার পড়ছে, সেগুলোকে সরাচ্ছে, এটা সেটা করছে, ঠিক আছে। ওই চন্দ্রশিলা তুঙ্গনাথের ওখান দিয়েও যখন আসছিলাম তখনও তাই। এবার মানে এবছর তোমার কি বলে চন্দ্রশিলা তুঙ্গনাথ কিছু করতে পারিনি, এর পরের বার যখন আসবো তখন কথা দিচ্ছি গোমুখ, চন্দ্রশিলা, তুঙ্গনাথ আরও এক্সট্রিম যে জায়গাগুলো আছে সেগুলো করবো। কিন্তু মাই গড, এই জায়গাটা মানে কি বলবো অকল্পনীয়, মানে স্বয়ং নারায়ণ বিরাজমান এই জায়গায় কমপ্লিটলি বোঝা যায়। যেমন সামনেই হচ্ছে অলকানন্দা নদী, ঠিক আছে, তার স্রোত এত যে কেউ পড়ে গেলে আর বাঁচবে না, কিন্তু কত সুন্দরভাবে, মানে আমরা কেউ ভাবতেই পারিনি যে এই এত বড় পাহাড়ের ওপরে এরকম একটা শহর আছে, তাই না। আর এইদিকে যদি ঘুরি তাহলে একবার ঠিক আমার পেছনে, মানে জোরে যদি কেউ ঢিলও যদি ছুড়ে দেয় তাহলে একবার ওই মন্দিরে গিয়ে পড়বে। ওটাই হচ্ছে মন্দির, ওইটার জন্যই আসা। একটা ডিগোরা স্ট্রিপ হলে না কেউ সেরকম কিছু খেতে পায় না, লিকার চা খাচ্ছি ঘন ঘন, ঠিক আছে, আর তোমার কোনো রকমে এধার সেধার করে বেরিয়ে তোমার কি বলে যাচ্ছি, চলে যাচ্ছি, আসছি, এরকম একটা ব্যাপার। তা আলটিমেটলি এই জায়গাতে এসে আর এই আমাদের এই হোমস্টেটা এতটা সুন্দর পেয়েছি, এত অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এই 6 জন, ঠিক আছে, মানে মনটা সত্যি করেই হালকা হয়ে গেল। ডোন্ট মাইন্ড মি, মানুষ একটু ওভারওয়েলমড হয়ে গেলে একটু পথ করে বকে, আমিও তার ব্যতিক্রম নই। ডিনারটা সেরে ঝটপট উঠতে হবে সকালে। ভেরি গুড মর্নিং ফ্রম দেবভূমি বদ্রীনাথ। আর এখন বাজে ঘড়িতে সকাল 8টা। সামনেই হচ্ছে নারায়ণ পর্বত, তারপরেই হচ্ছে নর পর্বত, আর ওইখানেই হচ্ছে আমাদের বদ্রীনাথ ধাম। সকাল সকাল নীলকণ্ঠ মহারাজের দেখা, দিন তো ভালো যাবেই। আর এই পুরো জায়গাতেই যেন এক মায়া মেশানো আছে, যেন আমাদের জন্যেই পুরো বদ্রীনাথ থেকে কুয়াশা সরিয়ে দিয়েছে মহাদেব। বদ্রীনাথের গল্প হচ্ছে এটাই যে এখানে ধ্যানমগ্ন হয় বিষ্ণুদেব পুরো পৃথিবীকে বাঁচাতে। এই ধ্যানে যাতে কোনো অসুবিধে না হয় তাই মা লক্ষ্মী নিজেকে বদ্রী গাছে রূপান্তরিত করে তাকে ছায়া দিতে, সেই থেকেই বদ্রীনাথ। তবে 8 অথবা 9 শতাব্দীতে এটা পুনর্নির্মাণ করা হয়। এখানেও সেই আদি শঙ্করাচার্য প্রধান কাণ্ডারী। মন্দিরের কাছে গিয়ে দেখি একটা কন্ট্রাস্ট, উত্তর ভারতে দক্ষিণ ভারতের ভাস্কর্য। কৌতূহলটা বাড়ছিল, জিজ্ঞাসা করতেই জানলাম শুধু মন্দির নয়, এখানে পুরোহিতও দক্ষিণ ভারত থেকে এসেছে। হয়তো এটাই আমার ভারতবর্ষের হারমোনি। এখানে বলে রাখা ভালো, মন্দিরের ভিতরে আছে 3টে কক্ষ, দর্শন মণ্ডপ, সভামণ্ডপ আর গর্ভগৃহ। গর্ভগৃহর মধ্যে নারায়ণ দেব একটি 1 ফুট হাইটের শালগ্রাম শিলারূপে পুজো করা হয়, আর সেটাকে ছাউনি দিচ্ছে একটা বদ্রী গাছ, যার ছাউনিগুলো সোনা দিয়ে বাঁধানো। কি ইন্টারেস্টিং, তাই না? তবে হ্যাঁ, এখানে কেদারনাথের মতন কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি। মার্চ এপ্রিল করে এলে ওই হার্ডলি 20-25 মিনিটের মধ্যেই দর্শন কমপ্লিট। দর্শন শেষ, এইবার পালা মানা ভিলেজ, যেটা কি না ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তবে সেই গল্প এখন আরম্ভ করে আর তোমাকে বোর করব না, এটা পরের ভিডিওর জন্যই তোলা থাক। বদ্রীনাথ ফিরে এসে দেখলাম সন্ধ্যা আরতি, অপূর্ব এবং অসাধারণ, আর তার সাথে হাড় কাঁপানো ঠান্ডা আর মনে একরাশ শূন্যতা। এই শূন্যতাটা কিসের আমি জানি না, তবে এতদিন একসাথে কাটানোর পর এটাই যেন আমার ফ্যামিলি। আবার হয়ে যাব আমরা পৃথক, মন
তো একটু খারাপ হবেই, তাই না? আর বেশি লম্বা করছি না এই ভিডিও। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের ভালোই লাগছে। তাহলে আনটিল দেন, আমার নাম অর্ঘ আর আপনারা দেখছেন অর্ঘ ভ্লগস। ভালো থাকবে। তাহলে আজকের মতন এইটুকুনি। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। হরে কৃষ্ণা, জয় হিন্দ, কাউকে ঠকিও না। আর এভরিথিং ইজ গডস প্ল্যান। ও তোমার জন্য ঠিক একটা সুন্দর স্টোরি লাইন লিখছে। ঠিক আছে, গো উইথ দ্য ফ্লো, সব ঠিক হয়ে যাবে। পিস।